স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। সকাল 9টায় শুরু হয় মহাসমাবেশের আনুষ্ঠানিকতা। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে ঐতিহাসিক এই উদ্যানে জড়ো হয়েছেন, ফলে জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। হেফাজতের অন্য 3টি দাবির মধ্যে রয়েছে সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে করা সব মামলা প্রত্যাহার, শাপলা চত্বর সহ সব গণহত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ করা। পুরুষ আর স্ত্রী দুজনের সমান সম্পত্তি পাইতে হইব। আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে স্বামীর যারা তারা মানে পুরুষ যারা হারা 2 ভাগ সম্পত্তি পাবে আর স্ত্রীরা পাবে 1 ভাগ। তারা বললো যে সমান হইতে হবে, তারা তো স্বামী থেকে পায়, তারা তো বাপের বাড়ি থেকে পায়, তার সন্তান থেকে পায়, তাহলে তাদের কোন দিক দিয়ে কম হলো? এগুলো সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী হওয়ার কারণে আমরা এগুলো বাতিলের জন্য এসেছি। আমাদের মুরব্বীতে আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে আমরা সেই মোতাবেক কাজ করব। আমরা হেফাজতে ইসলাম, আমরা শান্তিপ্রিয়, আমরা চাই আমাদের 5টি দাবি সরকার অন্তর্বর্তী 4টি দাবি অন্তর্বর্তী সরকার আমাদের দাবিগুলো মানবে। সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন সহকর্মী নূর আলম, তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। নূর, হেফাজতে ইসলামের মহাসমাবেশের এই মুহূর্তের অবস্থা আর সংগঠনের নেতারা তাদের বক্তব্যে কি বলছেন আমাদের জানাবেন। নূর, আমাকে শুনতে পাচ্ছেন? স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, 2011 সালে পতিত স্বৈরাচার যে নারীকে বাস্তবায়ন। আপনি এই জনসমুদ্র দেখে নেন। জনতা, আমি কয়েকটি বিষয়ে আমাদের নেতৃবৃন্দ মাথায় রাখবেন। নূর, হেফাজতে ইসলামের মহাসমাবেশের এই মুহূর্তের অবস্থা আর সংগঠনের নেতারা তাদের বক্তব্যে কি বলছেন আমাদেরকে জানাবেন। নুসরাত, আপনি জানেন যে আজকে যে হেফাজতে ইসলামের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই সকাল 9টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে এবং যদি বলতে চাই সেটা হচ্ছে এখন পর্যন্ত বিভিন্ন যে ইসলামিক দলগুলো রয়েছে সে হেফাজতে ইসলামের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ইসলামিক যে দলগুলো রয়েছে সেই নেতাকর্মীরা আমরা উপস্থিত লক্ষ্য করেছি এবং ইসলামিক যে বক্তা রয়েছে তারাও এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এনসিপির অর্থাৎ যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক রয়েছে সেই মুখ্য সংগঠক কিছুক্ষণ আগে তিনি বক্তব্য রেখে গেছেন। তবে এছাড়াও আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে যে আমার দেশ পত্রিকার যে নির্বাহী যে সম্পাদক মাহমুদুর রহমান তিনি একটি বলছে যে অন্তর্বর্তী সরকার একটি অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকার হচ্ছে আপনার যে সংস্কার কমিশনের নামে যে বিষয়টি সেটা হচ্ছে তারা ভিন্ন খাতে প্রভাবিত করতে একটি নারী সংস্কারের যে বিষয়টি এই ইস্যুটি সামনে এনেছে। তবে যদি এই বিষয়টি বলতে চাই যে এখন পর্যন্ত কিন্তু যেহেতু আপনি জানেন যে বেলা 1টা পর্যন্ত আজকের এই যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে আজকে যে 4টি দাবির প্রেক্ষিতে যে সমাবেশ সেই সমাবেশে এখনও কিন্তু চলছে। নূর, আপনাকে ধন্যবাদ। 15 ফেব্রুয়ারি থেকে 6 মাসের নির্ধারিত সময়ে জাতীয় সনদ তৈরি করা জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য, এমনটাই জানালেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের নেতাদের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। জাতীয় স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে একমত হওয়ার আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ। দেশকে পুনর্গঠনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।
বিভিন্ন জোট এবং দলগুলোর মধ্যেও মতপার্থক্য থাকবে, কিন্তু আমরা মনে করি জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। মানুষ যাতে ভোট দিতে পারে, যার ভোট সে নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার এসে দেশের গণতন্ত্র মানুষ ভোট সরকার গঠন করতে পারে, তার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটক 2 বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত রাত 3:30টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেয় বিএসএফ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানায়, মাহফুজ ইসলাম ইমন ও সাজিদুল ইসলাম নামের ওই 2 যুবক টিকটক ভিডিও ধারণের সময় ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। তখন বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। রাজশাহীতে এবার আমের মোটামুটি প্রত্যাশিত ফলন হয়েছে, কিন্তু খরার কারণে কিছু আম ঝরে পড়ায় চাষি ও বাগান মালিকরা হতাশ। ফলন ধরে রাখতে বাগানে নিয়মিত পানি দেওয়া সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে ফল গবেষণা কেন্দ্র। রাজশাহীর সুস্বাদু আম বাজারে আসবে মে মাসের শেষ দিকে। এবার ফলন ভালো হওয়ায় উচ্ছ্বাস ছিল চাষিদের মাঝে, কিন্তু চলমান তীব্র তাপপ্রবাহে রাজশাহীর বিভিন্ন বাগানে আম ঝরে পড়ার হার বাড়ছে। প্রথমবারের মুকুল কিছুটা ঝরে গেছে, আর কিছুটা আসছে, আর দ্বিতীয় মুকুল যেটা আছে সেটা আসে আপনার। এবার মুকুল আসছিল, কিন্তু কুয়াশার কারণে আমগুলো জ্বলে গেছে আর কি। তবে পরবর্তীতে নামলা মুকুলগুলোতে আম ভালোই আছে, কিন্তু যদি বাজার ভালো থাকে তো আমরা লাভবান হব ইনশাল্লাহ। এখন বিভিন্ন রকম পোকা ও ছত্রাকের হাত থেকে ফলন রক্ষায় 3য় দফায় স্প্রে করা হচ্ছে। যে হপার বিষটা আছে বিশেষেল, সেই বিষটা আমরা ব্যবহার করছি, আর যে 2 ধরনের পাউডার ব্যবহার করছি যাতে আমটা ভালো হয়, পোকা না লাগে, যে রংটা সুন্দর হয়। 2টা স্প্রে অলরেডি হয়ে গেছে, বর্তমানে 3য় স্প্রে চলছে। মানে পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা স্প্রে করছি। এবার 19,600 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,000 মেট্রিক টন। কাঙ্ক্ষিত ফলন পেতে অক্লান্ত পরিশ্রম করছেন চাষি ও বাগান মালিকরা। আগে ফলনের চান, এবার কিন্তু বেশি আমরা ফলন পাবো, এবং যদি প্রাকৃতিক দুর্যোগে যদি আমরা কোনো ব্যাঘাত না ঘটে। যে তাদের যে শিডিউল, যে শেষ কার্যক্রম 15 দিন অন্তর অন্তর এইটা অব্যাহত রাখতে হবে। আম উত্তোলন করার বা আম পাড়ার 20 থেকে 25 দিন পূর্ব পর্যন্ত এই শেষ কার্যক্রম চালিয়ে যেতে হবে। বৃষ্টি যদি পর্যাপ্ত হয় তাহলে শেষ কার্যক্রম চালানোর দরকার নাই। রাজশাহীতে গত মৌসুমে 19,578 হেক্টর জমিতে আম চাষ হয়েছিল। উৎপাদন হয় 2.5 লাখ মেট্রিক টন। দীপ্ত বার্তাকক্ষ। সিন্ধু নদের পানির প্রবাহ বন্ধের লক্ষ্যে ভারত কোনো বাঁধ নির্মাণের উদ্যোগ নিলে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই হুঁশিয়ারি দেন। শুক্রবার পাকিস্তানের এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিন্ধুর পানির প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানির প্রবাহ ভিন্ন পথে চালিত করা এক ধরনের আগ্রাসন। তাই এ ধরনের আগ্রাসন প্রতিহত করা হবে। এদিকে কাশ্মীরের ঘটনার জেরে ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সৌদি আরবের কাছে $350 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে এই অনুমোদন দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির কথা কংগ্রেসকে জানানো হয়েছে। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য আকাশযান থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়। 13 থেকে 16 মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প।
খেলার খবর। দাবায় চতুর্থ বাংলাদেশি নারী হিসেবে আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেলেন 17 বছর বয়সী ওয়াদিফা আহমেদ। গত মার্চে অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে IM হওয়ার সব শর্ত পূরণ করেন ওয়াদিফা। এতদিন ফিদের আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে ফিদের স্বীকৃতিতে ওয়াদিফা যুক্ত হলেন দেশের নারী আন্তর্জাতিক মাস্টারদের তালিকায়। দেশের 4 জন নারীর মধ্যে সর্বকনিষ্ঠ নারী মাস্টার তিনি। এর আগে 1985 সালে এই সম্মাননায় প্রথম ভূষিত হন রানী হামিদ। পরে তালিকায় যোগ হন শামিমা আক্তার লিজা ও শারমিন সুলতানা শিরিন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।